গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনের একটি ব্লগ নিয়ে। তোমরা অনেকেই জানো, গত মে মাসের 5 তারিখ থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত দীর্ঘ 8 দিন শ্রী অঙ্গনের বাৎসরিক উৎসব ছিল। আজকে তারই একদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমি সময়টা এই কারণেই দেখাচ্ছি যে রাত প্রায় 12:30টার দিকে সেদিন গিয়েছিলাম শ্রী অঙ্গনে। আর কতটা লোক! তাহলে ভাবতেই পারছো সকালে আর সন্ধ্যেবেলা কত লোক হয় এই শ্রী অঙ্গনের উৎসবের সময়। এই 8 দিন হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম ঘটে শ্রী অঙ্গনে। এই 8 দিনের প্রথম 7 দিন হয় নাম কীর্তন, অষ্টম দিনে হয় অষ্টকালীর লীলা কীর্তন, অষ্টকালীর লীলা কীর্তনের পরের দিন মহোৎসব হয়। সেখানেও অনেক অনেক লোক প্রসাদ গ্রহণ করে। শ্রী অঙ্গনের উৎসব উপলক্ষে মহিম স্কুলের মাঠে বিরাট বড় মেলার আয়োজন হয়েছে, যেটা একটু বাদেই দেখতে পারবে। কিন্তু শ্রী অঙ্গনের ভেতরেও ছোটখাটো একটা মেলা বসেছে, যেখানে ভেজ মোমো, নুডলস, পাঁপড় ভাজা, আখের রস আরো নানা রকমের দোকান বসেছে। অবশ্যই খাবারের দোকানগুলো সম্পূর্ণ নিরামিষ। শ্রীঅঙ্গনকে আমরা স্থানীয়রা আঙ্গিনা বলে সম্বোধন করে থাকি। এখানে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব মঙ্গলের একটি মন্দির রয়েছে। শ্রীঅঙ্গনের কীর্তন উপলক্ষে হাজার হাজার মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে কীর্তন শুনতে। তাদের অনেকে শ্রী অঙ্গনের কোয়ার্টারে থাকে, আবার অনেকে থাকে শ্রী অঙ্গনের মন্দিরের সামনে, যেখানে কীর্তন হয় তার পাশে একটি মাঠ রয়েছে সেখানে। আমরা যেহেতু অনেক রাত করে এসেছি, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের মন্দিরটি বন্ধ হয়ে গেছিল। আর এখানে মন্দিরের ঠিক সামনে হয় কীর্তন। এত রাতেও কত লোক কীর্তন শুনছে। মন্দিরের পাশে রয়েছে একটি তুলসী মন্দির। আর এখানে রয়েছে 8 জন সাধুর সমাধি, যাদের 1971 সালে হত্যা করা হয়েছিল। উৎসবের এই কটা দিন শ্রী অঙ্গন যেন সত্যি উৎসবের সাজে সেজে ওঠে। চারিদিকে আলোকসজ্জা, হাজার হাজার লোক, আর সব সময় কীর্তনের আওয়াজ, সব মিলিয়ে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। শ্রী অঙ্গনের ভেতরে একটি পুকুরও রয়েছে। আর এখন চলে যাই খাবারের জায়গা। কত বড় খাবারের জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে শ্রী অঙ্গনের উৎসবের সময় 24 ঘন্টা প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে। আর ওই যে বড় বড় কড়াইগুলো, ওখানে রান্না হয়। সামনে এই হাউসগুলোতে খিচুড়ি ঢালা হয়, আর এখান থেকে নিয়ে নিয়ে ভক্তদের ভিতর প্রসাদ বিতরণ করা হয়। এত লোক থাকে, যতই রান্না করা হোক না কেন নিমেষে শেষ হয়ে যায়। এখানে সকালে, দুপুরে, রাতে সবসময় খাবারের আয়োজন থাকে। সকালে মাঝে মধ্যে ভাতের আয়োজনও থাকে। এক এক দিন এক এক দল এই খাবারের আয়োজন করে। আবার কোনো কোনো দল বাইরে পোলাও বিতরণ করে বিকেল থেকে রাত পর্যন্ত। এখানে খাবারের কোনো কমতি নেই। এখানে আমি চলে গেছি ভেতরে প্রসাদ খেতে, অন্নপ্রসাদ। এখানে বাইরের থেকে যারা আসে তাদের জন্য অন্নপ্রসাদের আয়োজনও থাকে। কিন্তু প্রায় 1 ঘন্টা বাদে চলে যাচ্ছি। বেশি রাতের দিকে ভিড়টা একটু কম হয়, আমরা সবাই একটু বেশি রাতের দিকে এখানে আসার চেষ্টা করি, আর রাতের দিকে চলে যাই। অন্য কোনো সময়ে এখানে পা দেওয়ার জায়গা থাকে না। এখন মেলাটা ঘুরে দেখা যাক। শ্রী অঙ্গনের উৎসব উপলক্ষে বিরাট বড় মেলার আয়োজন হয় মহিম স্কুলের মাঠে, যেখানে 100টারও বেশি দোকান বসে। এই দেখো মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানে একটা রয়েছে বালিশ মিষ্টি, ওই যে দেখা যাচ্ছে। এই মিষ্টিগুলোর ওজন প্রায় 500 গ্রাম থেকে 1 কেজির ভেতর হবে। ঠিক কতটা ওজন সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেক বড় মিষ্টি। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর বিক্রিও হয়ে যাচ্ছে।
খাবারের দোকানের ভেতর আচারের দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, মোমো রয়েছে, লাস্সি রয়েছে, পানের দোকান রয়েছে, আর কত দোকান রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, কি রং বেরঙের বাচ্চাদের খেলনা রয়েছে। আর রয়েছে অনেকগুলো কসমেটিক্স এর দোকান, যেখানে নেল পলিশ, চুড়ি রং বেরঙের, কানের দুল, চুলের ক্লিপ, হাতের ব্যাগ, কি নেই সবই রয়েছে। আর ভিড়টা দেখেছো কত ভিড়! এখানে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। এতগুলো দোকান রয়েছে, কিছু না কিছু টুকিটাকি তো পছন্দ হয়েই যায়। এখানে আমি একটা ছোট্ট কিউট একটা ক্লিপ কিনে নিয়েছি, দাদা কিনে দিয়েছে। কিউট না ক্লিপটা? আরো টুকিটাকি কানের দুল, ক্লাচ আর এসব কিনেছিলাম, যা ভিডিও করা হয়নি। মেলায় কাঁসা পিতলেরও অনেক দোকান ছিল, যেখানে প্রদীপ ছিল, ঘট ছিল, পুজোর বিভিন্ন বাসন কোসন ছিল, ঠাকুরের পিতলের মূর্তি ছিল, আরো বিভিন্ন জিনিস ছিল। কাঁসা পিতলের দোকান ছাড়া স্টিলের বাসন কোসনের দোকানও কিন্তু অনেক বসেছিল, যেখানে নিত্য দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কিনে নেওয়া যায় এক মেলার থেকেই। মেলায় কিন্তু ট্যাটুরও দোকান ছিল, পার্মানেন্ট ট্যাটু, টেম্পোরারি ট্যাটু, সব ধরনের ট্যাটু এই দোকান থেকে করা যাবে। মেলার একটা সাইডে বাচ্চাদের এবং বড়দের জন্য নানা রকম রাইড এবং খেলাধুলার বিভিন্ন দোকান ছিল। বাচ্চাদের সব রাইডে তো বড়রা উঠতে পারে না, কিন্তু বড়দের রাইডে বাচ্চারা ঠিকই উঠতে পারে। মেলায় কিন্তু একটা বিশাল বড় শাড়ির দোকানও উঠেছিল, বিভিন্ন ধরনের শাড়ি ছিল মেলার ওই দোকানটাতে। এছাড়াও ছিল কম্বলের দোকান, ছিল কিছু জামা কাপড়েরও দোকান, একটা ব্লাউজের দোকানও কিন্তু ছিল। মেলায় প্রতি বছরই কাঠের বিভিন্ন আসবাবপত্র, যেমন খাট, ড্রেসিং টেবিল, শোকেস, বিভিন্ন জিনিস ওঠে, আর অনেকে এগুলো কিনে নিয়ে যায়। এখানে বৌদি ট্রাই করছে বোম্বাই মরিচের আচার। দাদা আর দোকানদার দুজনই বলেছিল আচারটা প্রচুর ঝাল, খাওয়া যাবে না শুধু শুধু। কিন্তু বৌদি প্রথমবার একটুখানি খেয়ে বলেছিল যে অতটাও ঝাল নয়, তাই আমরা কিছুটা আচার প্যাক করে নিয়েছিলাম। তখন দোকানদার বলল যে আচারটা আরেকবার একটু টেস্ট করে দেখুন। পরের বার টেস্ট করার পরে বুঝতে পেরেছে আচারটা কতটা ঝাল। দাদাও আগে একটু টেস্ট করেছিল, যে কারণে দাদা বলেছিল আচারটা ঝালে খাওয়া যাবে না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কতটা ঝাল। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। বেচারি ঝালের জন্য ফাঁকা বোতল থেকে ফোঁটা ফোঁটা করে জল খাচ্ছিল। শেষ পর্যন্ত এই ঝাল কমাতে পেরেছে লাচ্ছি খেয়ে। মেলায় নাগরদোলা ছিল, এই নাগরদোলায় আমরা উঠেছিলাম। আমাদের মেলায় কিন্তু বায়োস্কোপও ছিল। তোমরা কে কে দেখেছো বায়োস্কোপ? ভালোই কিন্তু মজা লাগে। এই যে লোকটা উপরে থেকে গান গাচ্ছে আর ভেতরে চোখ দিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের দৃশ্য। বাস্তবে একটা মজারই জিনিস। এই তো নাগরদোলায় উঠে পড়েছি, আর ওই যে রয়েছে নৌকা। এবার মোটামুটি সব রাইড, সব খেলাধুলা করলেও নৌকায় উঠিনি। গত বছর নৌকায় ভয় পেয়েছিলাম একটু, এজন্য এবার আর উঠিনি। ওই যে দাদা আর বৌদিকে আর আমাকে আর সাগরকে ওরা আলাদা আলাদা জায়গায় বসিয়েছিল ব্যালেন্স করার জন্য। আমরা যদিও একসঙ্গেই বসতে চেয়েছিলাম, কিন্তু হলো না। নাগরদোলা থেকে দেখলে বোঝা যায় মেলা কতটা বড়। সারি সারি দোকান, প্রচুর দোকান বসেছিল এবার মেলায়, প্রত্যেকবারই বসে। আর ওই যে নৌকায় কতগুলো ছেলে নাচছে, নৌকায় মজার মজার গান দিচ্ছিল, আর যারা উঠছিল ছোটখাটো একটা পার্টি করছিল। এই যে এখানে আমি বক্সার খেলছি, আমি বলছিলাম আমি পারবো না, আর পরেও খারাপ করিনি। কত উঠলো? 287, নট ব্যাড। এখানে বৌদিও আন্ডার কনফিডেন্স হয়ে একটা পাঞ্চ করলো। বৌদির উঠেছে 133, আর এখন এসেছে দা হিরো আমার দাদা,
সে এমন পাঞ্চ করেছে মানে সবাই অবাক যে সবার থেকে বেশি পাঞ্চ ওই করেছে। 847, 999 হায়েস্ট হয়। আর এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হচ্ছে। দাদা আর সাগর কম্পিটিশন দিয়ে খেলছিল। এটাতে সাগর এক্সপার্ট। দাদা আর সাগর দুজন 12টা 12টা করে ফুটিয়েছিল আর আমি আর বৌদি 6টা করে। আর বাকি দুটো খেলা মানে তীর দিয়ে বেলুন ফাটানো আর ডার্ট দিয়ে বেলুন ফাটানো, এখানে দাদার জুড়ি মেলা ভার। দাদা বেশ ভালো নিশানা করে তীর দিয়ে বেলুন ফাটাচ্ছিল। 4টে বেলুন ফাটালে একটা স্পিড পাওয়া যেত, কিন্তু একটুর জন্য একটা বেলুন দাদা ফাটাতে পারেনি। 3টে ফাটাতে পেরেছে 5টার ভেতর। এটা দুবার খেলেছিল দাদা। এখানে দাদা সাগরকে দেখিয়ে দিচ্ছিল তীর দিয়ে কিভাবে নিশানা করতে হয়। সাগর খেলছে, ও বিশেষ কিছু করতে পারেনি। ও গুলি দিয়ে বেলুন ভালোই ফাটাতে পারে, কিন্তু তীর আর ডাটে ও অতটা ভালো নয়। দাদা কিন্তু ডাটও খুব ভালো খেলতে পারে। এখানেও প্রথমবার একটুর জন্য মিস হয়ে গেছিল, কিন্তু আমরা ডিসাইড করেই নিয়েছিলাম আজকে স্পিড একটা নিয়েই যাব বাড়িতে। এখানে আমি খেলছি, আমিও খারাপ খেলিনি। আমাদের একটুর জন্য নিশানা কিছুটা চুক হয়ে গেছিল। দেখো একদম বেলুনের ধার ঘেঁষে গিয়েছে। দুটো এমন হয়েছে আমার, 2-3টে। এই যে লাস্টে দাদা খেলেছিল, ওটা ভিডিও করা হয়নি। ও কিন্তু 5টার ভিতর 4টা ফুটিয়ে দিয়েছিল। আর একটা স্পিড আমরা জিতে গেছিলাম, কিন্তু দোকানে স্পিড ছিল না, তাই আমাদের একটু ডিসকাউন্ট দিয়ে দিয়েছিল। আর সব শেষে আমরা একটু গোলা ট্রাই করছি। দোকানদারকে বলেছিলাম মন মতো তাদের ফ্লেভার দিয়ে দিতে। দাদা সাগর দিয়েছিল, যেখান থেকে আমি আর বৌদিও একটু একটু করে ট্রাই করেছিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর লাইক করে দিও ভিডিওটা। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।